আসসালামু আলাইকুম। ভয়ের আড়ালে ভালোবাসা গল্পের ৯ নাম্বার পার্ট। অহিদ কিছু না বলে সামনে হাঁটা ধরে। অনুও তার পেছনে পেছনে ছুটে যায়। অহিদের লম্বা ধাপের সাথে অনু পেরে ওঠে না। অহিদের স্বাদ ধরতে না পেরে অনু দাঁড়িয়ে পড়ে, কোমরে দুহাত দিয়ে দম নিতে থাকে। বাপরে, রাক্ষসটা কি জোরে হাঁটে! উফ বাবা! অনু সারা শব্দ না পেয়ে কপাল কুঁচকে অহিদ পেছনে তাকায়, দেখে কিছুটা দূরে অনু হাঁপাচ্ছে। বিরক্ত হয়ে অহিদ অনুর কাছে গেল। অনুকে দম নিতে না দিয়ে পাজা কোলে তুলে নিল। হঠাৎ কোলে তুলে নেওয়ায় ঘাবড়ে গেল অনু। তাল সামলাতে না পেরে অহিদের গলা দুহাতে আঁকড়ে ধরল অনু। অহিদ মুচকি হেসে অনুকে গাড়ির দিকে নিয়ে গেল। ভোরে কফি হাতে বেলকনিতে দাঁড়িয়ে আছে অনু, চুলগুলো মৃদু বাতাসে উঠছে। অনুর মনটাও আজকে এই বাতাসের মতোই ফুরফুরে। শরীরটা আগের থেকে অনেক সুস্থ হয়ে এসেছে। এই কয়দিন অহিদ অনুর টুকটাক বিষয়ে খেয়াল রেখেছে। এই যেমন অনু ঠিক মতো খাচ্ছে কিনা, ওষুধ খাচ্ছে কিনা, ঠিক সময় ঘুমোচ্ছে কিনা। আর এই কয়দিন অহিদ ভুলেও অনুর সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টাও করেনি। অহিদের এতটুকু যত্নেই অনু যেন পালানোর কথা ভুলে বসেছে। কিন্তু অহিদের ক্রোধের কাছে তার এসব যত্ন চাপা পড়ে গেছে। অনুর মনে অহিদের জন্য কোনো ভালোবাসা তৈরি হয়নি। অনু এখনো অহিদকে ভয় পায়। অনুর মনটা মুহূর্তেই খারাপ হয়ে গেল। তার মায়ের কথা খুব মনে পড়ছে। বাড়িতে একটু কথা বলতে পারলে শান্তি পেত। তাই অনু অহিয়াপুর কাছ থেকে ফোন নেওয়ার জন্য রুম থেকে বের হয়। অহিয়াপুর দরজার সামনে গিয়ে অনু থেমে যায়। ভেতর থেকে হালকা হালকা গানের আওয়াজ ভেসে আসছে। পুরোনো দিনের কোনো গান। কি মিষ্টি সেই গানের সুর। অনু দরজায় নক করতেই অহিয়াপু অবাক হয়ে তাকায়। অনু, এই ভোরে? কি হয়েছে কি? আসো আসো, ভেতরে এসে আগে বসো। অনু রুমের ভেতর ঢুকে অহির পাশে দাঁড়িয়ে একটু সংকোচ নিয়ে বলল, আপু, একটু ফোনটা দরকার ছিল। আম্মুর সঙ্গে কথা বলবো, প্লিজ ফোনটা দাও। অনেকদিন ধরেই তো কথা বলি না, আম্মু নিশ্চয়ই কান্নাকাটি করছে। অহি কিছু একটা বুঝে শুধু নিঃশব্দে ফোনটা বাড়িয়ে দেয়। অনু ধন্যবাদ জানিয়ে বেলকনির দিকে চলে আসে। আকাশে তখনও সূর্য পুরোপুরি ওঠেনি, নরম আলো ছড়িয়ে পড়েছে চারপাশে। অনুর আঙুল কাঁপছে। বাবার নাম্বারটা ডায়াল করতে গিয়ে বুকের ভেতর হঠাৎ ভারী লাগছে। ফোন বেজে উঠে দুবার রিং হতেই ওপাশ থেকে অনুর মায়ের কণ্ঠ। হ্যালো, কে? আম্মু, আমি অনু। কেমন আছো তোমরা? অনুর মা এতদিন পরে মেয়ের গলা শুনে আবেগে কেঁদে উঠল। কান্না করতে করতে বলে ওঠে, তুই ঠিক আছিস তো মা? এতদিন হলো তোর কোনো খবর পাই না। তোর কিছু হয়নি তো? অনুর গলা আটকে যায়, তবুও শান্তভাবে উত্তর দেয়, আমি ভালো আছি আম্মু, তোমরা চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু কথাটা যেন নিজের কাছেই মিথ্যে শোনায়। চোখের কোণে পানি জমে ওঠে। অনুর মা আরো কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই পেছন থেকে কারো গলা ভেসে আসে, ফোন কোথায় পেলে তুমি? অনু চমকে উঠে পেছন ফিরে তাকায়। অহিদকে দেখে অনুর বুক ধকধক করে ওঠে। ওয়াহিদ একবার ফোনের দিকে, একবার অনুর চোখের দিকে তাকায়। তুমি আমার অনুমতি ছাড়া ফোন ব্যবহার করছো? অনু কাপা গলায় বলে, আমি আমি শুধু আম্মুর সাথে কথা বলছিলাম। ওয়াহিদের মুখের ভাব মুহূর্তেই বদলে যায়। রাগে চল শক্ত হয়ে আসে। কয়েক সেকেন্ডের নীরবতা, যেন বাতাসও থেমে গেছে। তারপর ওয়াহিদ নিঃশব্দে ফোনটা অনুর থেকে কেড়ে নেয়। অনু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বুকের ভেতরটা তার ভারী হয়ে গেছে। কয়েক মুহূর্ত আগেও যে বাতাসে তার মন উঠছিল, এখন সেই বাতাসই ভারী, গুমুট। অনুর মনটা আজ ভীষণ খারাপ। কেন এমন মন খারাপ তা সে নিজেও জানে না। সবেমাত্র অহিদের প্রতি একটুখানি অনুভূতি জন্ম নিচ্ছিল অনুর মনে, কিন্তু অহিদ আজ যেন এক নিমিষেই সব শেষ করে দিল। বুকের ভেতরটা কেমন যেন ফেটে যাচ্ছে অনুর। কেমন মানুষ অহিদ? মনটা কি তার সত্যিই পাথরের তৈরি? যে মানুষটাকে বিয়ে করেছে তাকেই এভাবে বন্দি করে রাখে কেউ? এমন শিকলবন্দি জীবন তো অনু কখনো চায়নি। ভালোবাসার একটু উষ্ণতা, একটু যত্ন, এতটা কি তার প্রাপ্য ছিল না? অনু একটা দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বলে, আমি দিন দিন কেমন যেন হারিয়ে যাচ্ছি খোদা। না চাইতেও ওর মায়ায় জড়িয়ে যাচ্ছি। ওই পাথরের মতো মানুষটার প্রতি দুর্বল হলে চলবে না আমার। যেভাবেই হোক আমাকে এখান থেকে বেরিয়ে যেতেই হবে। এই ভাবনার ভেতরেই হঠাৎ দরজায় কড়া নাড়ে কেউ। অহি ঘরে ঢুকে মিষ্টি স্বরে জিজ্ঞেস করে, রুমে একা বসে কি করছো অনু? অনু চমকে ওঠে। ভাবনার ঘোর কেটে যায়। শান্তভাবে বলে, কিছু না আপু। অহি কৌতূহলী স্বরে বলে, তাহলে মন খারাপ কেন? কিছু হয়েছে কি? অনু মৃদু স্বরে হেসে বলে, এমনি আপু, পরিবারের কথা মনে পড়ছে তাই। অনুর মুখে দুঃখের ছায়া দেখে অহির মনটা কেমন নরম হয়ে যায়। সে অনুর পাশে বসে গালে আলতো করে হাত রেখে বলে, মন খারাপ করো না, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। অনু নিঃশব্দে মাথা নাড়ে। অহি খুশি হয়ে বলে ওঠে, তাহলে চলো আমার সঙ্গে, একটু মন পরিবর্তন করা যাক। অনু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিভাবে আপু? অহি হেসে বলে, চলো আমরা দুজন শাড়ি পরে ছাদে গিয়ে কিছু ছবি তুলি, দেখবে মনটা একদম ভালো হয়ে গেছে। অহির কথায় অনুর একটু ইতস্তত বোধ হয়। তারপর আস্তে আস্তে করে হেসে বলে, ঠিক আছে আপু, চলো।
অহির রুমে ঢুকে দুজন মিলে আলমারি খুলে শাড়ি বের করতে থাকে। অহি একটা গাঢ় নীল রঙের শাড়ি হাতে তুলে বলে, এইটা আমার জন্য, আর এই লালটা তোমার জন্য। লাল রঙে তোমায় পরীর মতো লাগে। অনু হেসে বলে, লাল রঙে মানায় আমায়? অহি বলে, অবশ্যই, তুমি জানো না এই কালারে তোমায় এত সুন্দর লাগে যা বলার ভাষা নেই। আর তুমি হাসলে সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। অনু কিছু বলে না, শুধু মৃদু হেসে শাড়িটা পরে ফেলে। চুলগুলো খোলা রাখে, দু হাত ভর্তি লাল কাচের চুড়ি পরে, ঠোঁটে গাঢ় করে লাল লিপস্টিক পরে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে যায় অনু। সত্যি তো তাকে অসম্ভব সুন্দর লাগছে। কবে শেষবার এভাবে সাজগোজ করছিল সেটা মনে পড়ছে না অনুর। অহি নীল রঙের শাড়ি পরে, সেও পরিপাটি হয়ে সুন্দর করে সাজগোজ করে। তাকে দেখেও পুতুলের মতো সুন্দর লাগছে। ফর্সা শরীরের নীল রংটা যেন ফুটে উঠেছে। অহি মৃদু হেসে বলে, চলো, সাজগোজ কমপ্লিট, এখন আমরা ছাদে যাই। ছাদের দরজা খুলতেই হালকা ঠান্ডা বাতাস এসে অনুর মুখে লাগে। সূর্যটা ঠিক অস্ত যাওয়ার আগে। চারিদিকে সোনালি আলোয় ভরে গেছে। দূরে মেঘের ফাঁকে আলোর রেখাগুলো যেন ছবির মতো লাগছে। অহি মোবাইল হাতে নিয়ে বলে, এভাবেই দাঁড়াও। হ্যাঁ, ঠিক এভাবেই দাঁড়াবে। অনু লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। বাতাসে তার চুল উঠছে, শাড়ির আঁচলটা হালকা দুলছে। অহি ছবি তুলতে তুলতে বলে ওঠে, তুমি কি জানো তোমার এই হাসিটা কত সুন্দর? অনু কিছু বলতে পারে না। একটা হালকা সুখের অনুভূতি বুকের ভেতর জেগে ওঠে তার, কিন্তু সে সাথে এক ধরনের ভয়ও কাজ করে। অহি ছবিগুলো অনুকে দেখিয়ে বলে, দেখো তো কেমন লাগছে? অনু ছবির দিকে তাকিয়ে মৃদু হাসে, তারপর নিঃশব্দে বলে, এমন করে হাসা আমি ভুলেই গেছিলাম আপু। অহি কিছু বলতে গিয়েও থেমে যায়। সূর্যের শেষ আলো এসে অনুর মুখে পড়ে, আর সেই মুহূর্তে অনু নিজেই নিজের মধ্যে হারিয়ে যায়। এক অচেনা শান্তিতে মনটা তার ভরে ওঠে। সন্ধ্যা নেমে এসেছে। অহি আর অনু তখনও ছবি তুলতে মগ্ন। অহির হাসি ঠাট্টায় না চাইতেও অনু হেসে ফেলছে। ছাদের দরজার পাশে ঠিক সে সময় অহিদ এসে দাঁড়িয়ে থাকে, হাতে মোবাইল, চোখ দুটো তীক্ষ্ণ, অনুর দিকে তাক করা। হঠাৎ তার নজর পড়ে অনুর হাসিতে। এই হাসিটা কেমন করে যেন অহিদের বুকের ভিতর বিঁধে যায়। অবাক হয়ে অনুর দিকে তাকিয়ে থাকে সে। অনুর হাসি এত সুন্দর, কই আগে তো খেয়াল করিনি। অহিদ আগে কখনো এত সূক্ষ্ম নজরে অনুর দিকে তাকায়নি, তাই হয়তো অনুর এমন রূপ তার নজরে পড়েনি। অনু আজ অন্য কারোর সামনে এমন নির্ভয়ে হাসছে, এটা অহিদের পছন্দ হলো না। শীতল চোখ মুহূর্তে রাগে লাল আভা ধারণ করলো। রাগে বিড়বিড় করে বলে ওঠে, আমার সামনে আসলে থরথর করে কাঁপতে থাকে, হাসি সব হাওয়া হয়ে যায়, আর অন্যজনের সামনে এমন খিলখিল করে হাসছে। বেয়াদব মেয়ে, ডিসগাস্টিং। নিজের অজান্তেই হাতের মুঠোটা শক্ত হয়ে আসে অহিদের। মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছে। কাউকে কিছু না বলে রাগে যেদিক দিয়ে এসেছিল ওই দিক দিয়েই হনহন করে ছাদ থেকে নেমে গেল। অহিদ এই সময় অফিসে থাকলেও আজ হুট করে বাসায় ফিরে এসেছে। কাজে তার মন বসছে না। অন্যরকম এক অস্থিরতা তার মধ্যেও কাজ করছে। চোখের সামনে তার বউয়ের ফেস ভেসে উঠছে বারবার, যার জন্য অহিদ খুব ডিস্টার্ব। রাগে বিরক্ত হয়ে বাসায় ফিরে দেখে অনু কোথাও নেই, তাই খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছিল। এসে নিজেই সারপ্রাইজড হয়ে গেছে। অনুর হাসি যেন অহিদকে পাগল করে তুলছে। ছাদের আড্ডা শেষ করে অনু আর অহি নিচে নামলো। অনু নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আয়নায় নিজেকে আরো একবার দেখে মুচকি হাসি দেয়। তারপর আপন মনে শাড়ির পিন খুলতে থাকে। হঠাৎ করে শক্ত দুটো হাত অনুকে তার বাহুডোরে আবদ্ধ করে নেয়। অনু কেঁপে ওঠে, হাত থেকে পিন নিচে পড়ে যায়। অহিদের ঘ্রাণটা অনুর বেশ ভালো লাগে। অনু কাঁপতে থাকে অহিদের বুকের মাঝে। এত ভয় পাও কেন আমায়? আমি কি তোমায় কখনো ভয় দেখাই জান? অহিদের মাতাল করা কণ্ঠস্বরে অনু থরথর করে কাঁপতে থাকে। অহিদ অনুর চুল সরিয়ে ওর ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। অনু ব্যথায় আহ শব্দ করে ওঠে। অহিদ যেন আরো পাগল হয়ে যায়। অহিদ অনুকে নিজের দিকে ঘুরিয়ে অনুর থুতনিতে হাত দিয়ে মুখ উঁচু করে ধরে। অনুর ঠোঁট কাঁপছে। অহিদ অনুর কাপা ঠোঁটে মুখ ডুবিয়ে দেয়। অনু উত্তেজনায় অহিদের শার্ট খামচে ধরে। এতে অহিদ আশকারা পেয়ে অনুর কোমর চেপে ধরে আরো কাছে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর অহিদ অনুকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে অনু অহিদের বুকেই শ্বাস নিতে থাকে। অহিদ ঠোঁটে শয়তানি হাসি এনে অনুর কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, আমাকে জ্বালানোর জন্য এভাবে সেজেগুজে আমার সামনে আসা তোমার ঠিক হয়নি জান। আমার ভেতরটা যে পড়ে যাচ্ছে জান। আগুন নিভিয়ে দে এখন শালি।
শ্বাস নিতে নিতে অনু বলে ওঠে, অসভ্য লোক, আপনি এ সময় বাড়িতে আছেন আমি কি জানতাম নাকি? আর আমি কি আগুন নাকি যে আপনাকে জ্বালিয়ে দিচ্ছি? অহিদ অনুকে চেপে ধরে কাঁধে মুখ গোজে নেশালো স্বরে বলে ওঠে, তুমি হলে নেশা জান, আর সেই নেশার আগুনে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। তবে আমি একলা পুড়বো না জান, সাথে তুমিও পুড়বে। আসো দুজন প্রেমের সাগরে ডুব দিয়ে আগুন নিভিয়ে দেই। অনু অহিদের লাগাম ছাড়া কথা শুনে লজ্জায় কেঁপে কেঁপে উঠছে। ছাড়ুন আমায়, আমার ভালো লাগছে না, আপনাকে দেখলে আমার ঘৃণায় বমি আসে। খুব খারাপ মানুষ আপনি। অহিদ অনুকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। অনু কিছুটা দূরে ছিটকে সরে যায়। চোখ তুলে অহিদের দিকে তাকাতেই ভয়ে ডুকরে ওঠে অনু। রাগে অহিদের কপালে ভাঁজ পড়ে গেছে, চল শক্ত হয়ে এসেছে। অগ্নি চোখে অনুর দিকে তাকিয়ে আছে। একসময় অনুর দিকে তেড়ে গিয়ে দেওয়ালের সাথে অনুর দুহাত চেপে ধরে। সঙ্গে সঙ্গে অনুর হাতে থাকা কাচের চুড়িগুলো মটমট করে ভেঙে যায়। চুড়ির ভাঙা টুকরোগুলো অনুর হাতে ঢুকে পড়ে। ব্যথায় অনুর চোখে পানি চলে আসে। অহিদ রাগে রি রি করতে করতে বলে ওঠে, আমার সাথে থাকতে তোর ভালো লাগে না? আমায় দেখলে তোর বমি আসে? তাহলে 9 মাস বমি করার জন্য রেডি হ। আমার বউ পেট খালি রেখে বমি করবে এটা ঠিক মানায় না। তাই আয়, পেট ভরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমি অনেক অসুস্থ, অনেক বেশি ঠান্ডা লাগছে আমার, এর জন্য আজকে একটা পার্টি দিলাম। তবে যদি এটাই ভালো রেসপন্স পাই তাহলে কালকের থেকে 2টা পার্ট করে দিব। তবে ভালো রেসপন্স পাইলে তবেই কিন্তু দিব। আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন।